তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি, তার প্রয়োজনে সে আসছে। আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না, যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে। ওবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে, তো এই ধরনের কথাবার্তা বলছেন। এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয়। বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তিশালী দেশ এত কথা বলল নির্বাচনের আগে, এত ধরনের পদক্ষেপ নিল এই মার্কিন র্যাবের উপরে, র্যাব সহ প্রশাসনের উপরে এই যে গুম খুন, বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে, তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল, এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনও শেষ হয়ে যায়নি, কার্যক্রম চলমান। এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয়। আচ্ছা, আপনার সরকার এমনি চাপে আছে, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই বিরোধীদের বর্জনের মুখে, মাত্র 5% ভোট পেয়েছে, তো 5% সরকারের পাশে যদি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তি থাকে তাহলে তো তাদের জন্য শক্তি, তাদের তো ঢোল দেওয়ার কিছু নাই, তাহলে তো তারা শক্তভাবে ক্ষমতায় থাকতে পারবে। মন্দিরে কে আমি কলা খাই না, মানে জিজ্ঞেস করার সাথে সাথেই আগেই বলে দিয়েছে কলা খায় যে আমি কলা খাই না। এখন ওবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে, তো এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না, যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে তাতে তাদের বলা চলে এই সরকারের আচরণের কারণে, মন্ত্রীদের আচরণকে নিয়ে আমেরিকা এটা খুব ভালোভাবে নিয়েছে। আমেরিকার এই যে আপনার বিদায়ী এই যে রাষ্ট্রদূত আমাদের পিটার হাস, যে আপনারা নিশ্চয়ই জানেন যে মায়ের ডাকের প্রোগ্রামে গিয়েছেন, সেখানে আওয়ামী লীগের পান্ডারা কিভাবে তাকে ঘিরে ধরে, তাকে জেরা করা, জবাবদিহিতা করা এবং তার উপরে হামলা করার একটা উপক্রম তৈরি হয়েছিল। এবং এই পিটার হাসকে ইন্ডিকেট করে হাঁস জবাই করার মতো, পিটার হাসকে জবাই করা, পিটানো, এইগুলো ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান অনেক ধরনের কথা বলেছে। এগুলো তো আমেরিকা নিশ্চয়ই নোট করেছে, সুযোগ পেলে তারা স্বাভাবিকভাবেই এর একটা বহিঃপ্রকাশ ঘটাবে। তবে রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা এই সময় বিরোধী আন্দোলনের যুগপৎ আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি, যে 63টি দল সবাই মিলে সমন্বয় করে আমরা আন্দোলন করছি, আমরা মনে করি যে আমেরিকা কিংবা ইউরোপের দিকে ক্ষমতার পরিবর্তনের জন্য চেয়ে থাকাটা আহাম্মকি হবে। বিদেশিরা আমাদের ক্ষমতার পরিবর্তন করে দেবে, এই চিন্তায় যদি কেউ মগ্ন থাকে তাহলে তার মতো আহাম্মক দুনিয়াতে কেউ নাই এই বর্তমান প্রেক্ষাপটে। আমাদের আন্দোলন আমাদেরকে করতে হবে, আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের জন্য লড়াই এই দেশের মানুষকে করতে হবে। 1971 সালে যেমনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 90-এ যেমন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা 2007 সালে যেমন 1/11-এর সময় আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন এই ভারত নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকেও এই ভারতীয় মদতপুষ্ট এবং ভারত নিয়ন্ত্রিত এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন এবং দেখেছেন যে বাংলাদেশের সর্বত্র ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছে, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে। ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ, অনেক মন্ত্রীর এমপিরা কিন্তু বলছে যে ভারতীয় পণ্য বয়কট নাকি তেমন আপনার সাড়া পাচ্ছে না, ভারতীয় পণ্য বয়কট নাকি ব্যর্থ হচ্ছে। ওকে ভাই, ব্যর্থ হতে দে, তোদের তো তৎপরতা কেন? আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াই নেই, আমরা ভারতীয় পণ্য বয়কট করছি। এবং এই ইউরোপ যে আপনার গবেষণা করে দেখিয়েছে ভারতীয় আপনার পণ্যের মধ্যে 18% আপনার গোমূত্র থাকে, ভারতীয় 527টি পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী আপনার উপাদান রয়েছে। বাংলাদেশের মতো দেশে যেখানে এই যে আমাদের বাইরে থেকে যে আমদানির যে পণ্যগুলো আসে এইগুলো কিন্তু কার্যকর পরীক্ষা নিরীক্ষা করার খুব একটা ব্যবস্থা নেই, এবং এই দেশে আপনার ঘুষ দিলে বিষকেও আপনার খাদ্যদ্রব্য হিসেবে আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা দায়িত্বে আছে তারা চালিয়ে দেবে। কারণ আমাদের দেশে অসততা, ভেজাল, দূষণ, দুর্নীতি এতটা প্রকট আকার ধারণ করেছে, এইখানে ঘুষ দিলে, টাকা দিলে সব কিছু মিলে। তো এই যে ভারতীয় বিষাক্ত খাদ্যদ্রব্য এই দেশে প্রবেশ করছে, আমাদের একটা সন্দেহ যে এর মধ্যে দিয়ে ভারত কার্যত
এই জাতিকে ধ্বংস করার একটা মিশন নিচ্ছে কিনা, যে এই দেশে যেন মেধাবী মানুষ গড়ে না ওঠে। এই সমস্ত খাবার খেয়ে বিকলাঙ্গ মানুষ তৈরি হবে, প্রতিবন্ধী মানুষ তৈরি হবে, অসুস্থ মানুষ তৈরি হবে, কিডনি রোগী তৈরি হবে, আপনার শ্বাসকষ্টের রোগী তৈরি হবে। এইভাবে ভারত এই দেশের এই প্রজন্মকে, আগামী মেধাবী প্রজন্মকে অসুস্থ বানানোর জন্য এই ভারত ভেজালযুক্ত পণ্য এই দেশে ঢুকাচ্ছে কিনা, এই বিষয়ে আপনাদের সবাইকে তৎপর হতে হবে, আমাদেরকে তৎপর হতে হবে। বিএসটিআই সহ এই মান নিয়ন্ত্রণকারী যে এজেন্সিগুলো আছে তাদেরকে অনুরোধ করব যে আজকে এই দেশকে বাঁচাতে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে ভারতীয় যে সমস্ত পণ্য ঢুকছে সেগুলোর দিকেও নজর দিন, এবং এই দেশের মানুষকে বলবো স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশে যেভাবে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে, আপনারা সর্বস্তরে যার যার জায়গা থেকে এই ভারতীয় পণ্য বয়কট চালিয়ে যান। হ্যাঁ, একদিনে হয়তো ভারতীয় পণ্য বয়কট সফল সম্ভব না, রাতারাতি সব কিছু ওলটপালট সম্ভব না। আমরা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাই তাহলে সম্ভব। আপনাদেরকে একটা উদাহরণ আমি দিতে চাই যে এরশাদের শাসনামলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এরশাদ সাহেবকে দিয়ে একটা ওষুধ নীতি করিয়েছিলেন। এই ওষুধ নীতি করানোর আগে বাংলাদেশে 1700 রকমের বিদেশি ঔষধ এইখানে আপনার বিক্রি হতো, সমস্ত ঔষধই ছিল দেশের বাইরের প্রতিষ্ঠান। এখন চিন্তা করেন, আপনি অ্যান্টিবায়োটিক তৈরি করবেন, ইনজেকশন তৈরি করবেন, এইটা কেউ কল্পনা করা যেত? 90-এর দশকে আপনি ওষুধ তৈরি করবেন এই দেশে। জাফরুল্লাহ চৌধুরীর এই ওষুধ নীতির ফলে সমস্ত বিদেশি কোম্পানিগুলো পালিয়ে গেছে। বাংলাদেশের এখন 97 থেকে 98% ওষুধ এই দেশে উৎপাদন হয়। তো ওষুধ যদি এই দেশে উৎপাদন হতে হয়, সাবান, সোনো, পাউডার, আপনার তেল, এগুলো কেন আমরা উৎপাদন করতে পারবো না? অবশ্যই আমরা উৎপাদন করতে পারবো। তাই আজকে আমরা জনগণকে আহ্বান জানাবো, 2 পয়সা বেশি গেলেও আল্লাহর হস্তে ভারতীয় পণ্য আপনারা বর্জন করেন, পরিহার করেন। আওয়ামী লীগ হয়তো করবে না, কারণ আওয়ামী লীগ তো টিকে আছে ভারতের গোলামি করে, ভারতের আপনার দাসত্ব করে। তারা চায় যে এই দেশকে ভারতীয় একটা অঙ্গরাজ্যে পরিণত করতে। প্রধানমন্ত্রী দেখেছেন আপনারা, পশ্চিমবঙ্গ কিংবা ভারতে গেছেন, অনেকে এই আপনার বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও তাকে সম্বোধন করেছে। এবং প্রধানমন্ত্রী জানেন যে ভারতের বন্দুকের নল তার দিকে, তিনি বামে ডানে তাকালে কিন্তু তার পরিস্থিতি ভয়ানক হতে পারে। আমাদের আপনার মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 75-এর কিলিং, এটি কিন্তু ভারতীয় আপনার সংশ্লিষ্টতা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আপনার ভারতের বিধিনিষেধ উপেক্ষা করে ওআইসিতে আপনার ওআইসির সম্মেলনে পাকিস্তানে গেলেন, কারণ বঙ্গবন্ধু বুঝেছিলেন বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশকে এগিয়ে নিতে হলে মুসলিম দেশগুলোর সাথে, মিডল ইস্টের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এমনকি পাকিস্তানও যেহেতু একটা মুসলিম কান্ট্রি, কাজে মুসলিম উম্মার জায়গা থেকে তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন, ভুট্টোকে এই দেশে তিনি এনেছিলেন। এইটা ভারতের ভালো লাগে নাই, যেখানে ভারত কিন্তু তাকে সরাই দিয়েছে। এমনকি জিয়াউর রহমান যখন আপনার এই 75-এর আপনার 7ই নভেম্বরে যখন সিপাহী জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র ক্ষমতা আসতেন, তখন ভারতের যে প্ল্যানটা ছিল যে বাংলাদেশের সামরিক বাহিনীকে একটা পঙ্গু করার, সেই প্ল্যানটা আর কাজে দেয় নাই। যেই কারণে সেই আপনার এই 78 থেকে এই অল্প কয়েক বছরের মাধ্যমে জিয়াকেও কিন্তু সরিয়ে দিয়েছে ভারত। এমনকি তার সর্বশেষ আক্রমণটা তারা এই দীর্ঘদিন ধরে যে প্ল্যান পরিকল্পনা করে তারা যে করে রেখেছিল, তার সর্বশেষ ইমপ্লিমেন্টেশন করেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে। এই তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে মূলত ভারতীয় অফিসাররা এবং সরকারের মধ্যে থাকা ভারতীয় দালাল এজেন্টদেরকে ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করেছে। কারণ আপনারা দেখেন যে বাংলাদেশে যখনই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, জাতীয় সংকট তৈরি হয়েছে, সামরিক বাহিনী এগিয়ে এসেছে, নেতৃত্বে বসেছে, হস্তক্ষেপ করেছে। আজকে সাধারণ মানুষও কিন্তু মনে করে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের 2টা পথ আছে, একটা ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান, অথবা একটা সামরিক কু। এখনকার প্রেক্ষাপটে আমার বিশ্বাস এবং ধারণা যে জনগণ এই শেখ হাসিনার ফেসিবাদ থেকে বাঁচতে, ভারতীয় তাবেদারদের হাত থেকে বাঁচতে আজকে সামরিক বাহিনী করলেও জনগণ তাদের আর্মিকে ওয়েলকাম করবে রাস্তায় দাঁড়িয়ে, যেটা আমরা আফ্রিকার অঞ্চলগুলোতে দেখেছি।